হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সিডিএ 19 চ্যানেল। আমি আশিস স্যার, তোমাদের ভূগোলের শিক্ষক। আজকে এমন একটা বিষয় নিয়ে, এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের অনেক দিনের দাবি বা ডিমান্ড বলতে পারো। তোমরা বারবার কমেন্টে বলেছো স্যার ওয়ান শট ভিডিও আনুন। আমরা কিন্তু অধীর আগ্রহে আছি, আপনার অপেক্ষায় আছি, আপনার ভিডিও দেখার অপেক্ষায় আছি। স্যার ওয়ান শট ভিডিও আনুন। তো কোন ভাগটা প্রথমে আনবো সেটা নিয়ে একটুখানি চিন্তিত ছিলাম। ভেবেচিন্তে দেখলাম যে ভূগোলের ভারতের যে প্রাকৃতিক পার্টটা রয়েছে, অর্থাৎ আমি ভারতের ভূপ্রাকৃতিক ভাগের কথা বলছি, সেটা বেশ ঘচপট। অর্থাৎ তোমরা পড়ো কিন্তু গুলিয়ে যায়, পড়ছো কিন্তু গুলিয়ে যাচ্ছে, একদিকে পড়ছো একদিকে বেরিয়ে যাচ্ছে। আর এই সময় রিভাইজটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার তোমাদের ভিডিওতে বলে থাকি যে রিভাইজ করো। স্যার কীভাবে রিভাইজ করব? আপনি একটা ওয়ান শট ভিডিও দিন, আমাদের একবার দ্রুত রিভাইজ হয়ে যাবে। তো তোমাদের আবদার মতো আমি ওয়ান শট ভিডিও ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ থেকে পুরোটা, আজকের এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ মনোযোগ সহকারে দেখো, এরকম মানে উচ্চিংড়ের মতো লাফিয়ে লাফিয়ে নয়, মনোযোগ সহকারে দেখো, তোমার পুরোপুরি ধারণা এক্সামের জন্য তৈরি হয়ে যাবে এবং তুমি তোমার সূচিপত্রে যে ওকেটা লিখতে বলেছি আমি, ওটা লিখে নিতে পারবে। ওকে, চলো শুরু করি। ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ, ভালো করে মন দিয়ে শুনবে। ভারতের ভূপ্রাকৃতিক বিভাগের বেশ কয়েকটা ভাগ রয়েছে। কটা ভাগ রয়েছে? প্রথম ভাগ উত্তরের পার্বত্য অঞ্চল, দ্বিতীয় ভাগ বৃহৎ সমভূমি অঞ্চল, তৃতীয় ভাগ উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, চতুর্থ উপকূলীয় অঞ্চল এবং পঞ্চম দ্বীপ অঞ্চল। এই প্রত্যেকটা জায়গা সম্পর্কে তোমাকে খুঁটিনাটি পড়তে হবে। তবে হ্যাঁ, দ্বীপ অঞ্চল সম্পর্কে একটু হালকা করে পড়ে নিলেও চলবে। মূল উত্তরে পার্বত্য অঞ্চল সম্পর্কে তোমাকে জানতে হবে, শর্টের জন্য জানতে হবে, আবার লঙ্গ এখান থেকে একটু পড়তে পারে। চলো এক এক করে আমরা ব্যাখ্যা করি। ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চল জানতে গেলে তোমার সবার আগে জানতে হবে ভারতের ম্যাপ, ভারতের বিভিন্ন জায়গাগুলোর অবস্থানটা, কোনটা কোথায় অবস্থিত। না জানলে কিন্তু কিছুই হবে না। এরকম উপরে উপরে পড়লে তোমার কিছু হবে না, তুমি পারবে না। আর তার জন্য তোমাদের এত অসুবিধা চলে এসেছে। দেখো, এদিকে আমি একটা রাজনৈতিক জায়গা রেখেছি যেখানে নামগুলো লেখা রয়েছে, আর এখানে একটা ভূপ্রাকৃতিক ম্যাপ রেখেছি। যে পাঁচটা জায়গা দেখলাম এখানে দেখানো রয়েছে। প্রথম পার্টে আসছি, মূল অঞ্চলে আসছি। দেখো, এখান থেকে শুরু করে একদম এই জায়গাটা থেকে শুরু করে পুরো উপরের এই অংশটা হচ্ছে পার্বত্য অঞ্চল। এই অংশটা হচ্ছে পার্বত্য অঞ্চল, একদম এখান থেকে শুরু করে এটা হচ্ছে পার্বত্য অঞ্চল। এই পার্বত্য অঞ্চলটা কোন কোন জায়গা নিয়ে গঠিত, জায়গাটা একটু জানার দরকার আছে। এদিকে দেখো, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এখানে নেপাল রয়েছে, এটা ভারতের অন্তর্গত নয়, ঠিক আছে, বোঝা গেছে। অরুণাচল প্রদেশ রয়েছে, সিকিম রয়েছে। এই জায়গাগুলোর উপর দিয়ে কিন্তু এই ভারতের যে পার্বত্য অঞ্চল সেটা গেছে। প্রথমে জায়গাগুলো আইডিয়া রাখতে হবে। অবস্থান বলে একটা পয়েন্ট দিতে হয় কোনো কিছু যাওয়ার জন্য, কোথায় অবস্থিত। তোমার যদি আইডিয়াই না থাকে জায়গাটা কোথায়, তোমার যদি জায়গাটা সম্বন্ধে কোনো ধারণাই না থাকে যে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই জায়গাটার মধ্য দিয়ে কি গেছে, না এই জায়গাটার মধ্যে দিয়ে পার্বত্য অঞ্চল গেছে। ক্লিয়ার? ওকে, নেক্সট। তাহলে নেক্সট কি? নেক্সট আমরা ভারতের উত্তর দিকে যে সমভূমি অঞ্চল পেয়েছিলাম সেটা কোন জায়গাটা? জায়গাটা এখান থেকে শুরু হয়ে এই নিচের এই অংশটা হচ্ছে পুরোটাই সমভূমি অঞ্চল। নিচের এই সবুজ রঙের যে উত্তরের সমভূমি অঞ্চল, এটা কোন কোন জায়গার মধ্যে দিয়ে গেছে এটা সম্বন্ধে একটু ধারণা রাখ। দেখো, রাজস্থানের কিছু অঞ্চল গেছে, পাঞ্জাব গেছে, হরিয়ানা গেছে, দিল্লি তো রয়েছে, উত্তরপ্রদেশের বৃহৎ একটা অংশ রয়েছে, বিহার রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে। এই জায়গাটা কিন্তু উত্তরের সমভূমি অঞ্চলে। ধারণা তোমাকে রাখতে হবে, সামান্য ধারণা, যে এখন পার্টিকুলার জায়গা দরকার নেই, তোমার জাস্ট ধারণা থাকলেই হবে, এখন অত ডিটেলস দরকার নেই। আচ্ছা, তারপরে হচ্ছে কি উপকূলের অঞ্চলটা। এই সাইডের অঞ্চলটা কি উপকূলের একটা গুজরাট দরকার আছে, উপকূলের ভাগটা ম্যাপ পয়েন্টের ক্ষেত্রেও দরকার আছে, শর্ট প্রশ্নের ক্ষেত্রেও দরকার আছে, লংয়ের ক্ষেত্রেও দরকার আছে। গুজরাটের অংশ রয়েছে উপকূলীয় অঞ্চলটা, মহারাষ্ট্রের অংশ রয়েছে, কর্ণাটকের অংশ রয়েছে, কেরলের অংশ রয়েছে, তামিলনাড়ুর অংশ রয়েছে, অন্ধ্রপ্রদেশের অংশ রয়েছে, উড়িষ্যার অংশ রয়েছে, আর পশ্চিমবঙ্গের অংশ রয়েছে। এই যে অংশটা হচ্ছে কি না, এই অংশটা হচ্ছে যে উপকূলীয় অঞ্চল। মাঝের যে অংশটা, অর্থাৎ এই যে মাঝের যে অংশটা এখানে আমি করা আছে, এটাকে বলা হয় মালভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি। তাহলে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলটা এইভাবে এই জায়গাটার মধ্য দিয়ে কিন্তু রয়েছে। তাহলে এই জায়গাটা কোন কোন জায়গাটাকে নিয়েছে? মধ্যপ্রদেশ নিয়েছে, মহারাষ্ট্র নিয়েছে, তেলেঙ্গানা নতুন তৈরি হয়েছে, তেলেঙ্গানা নিয়েছে, কর্ণাটকের অংশ নিয়েছে, অন্ধ্রপ্রদেশ নিয়েছে, তামিলনাড়ু নিয়েছে। এই জায়গাটা কিন্তু আমাদের উপকূলীয় উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। তাহলে একটা সামগ্রিক আইডিয়া তোমাকে কিন্তু রাখতে হবে প্রথমে, এটা তোমার প্রথম জিনিস, এটা রাখতেই হবে। একবার দেখে নেবে, দু চারবার দেখবে, পেরে যাবে, অসুবিধা কিছু নেই। অবস্থান দরকার হয়, এটা এক এক করে আসছি, আমি এক এক অংশে আসছি, একটা একটা অংশ করে আমি ব্যাখ্যা করব। ক্লিয়ার? দেখো, প্রথমেই আছে উত্তরের পার্বত্য অঞ্চল, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা পড়তে চলেছি উত্তরের পার্বত্য অঞ্চল, তো পার্বত্য অঞ্চলে পাহাড় পর্বতই থাকবে। পার্বত্য অঞ্চলে তো আমি আর
অন্য কিছু পাবো না, পার্বত্য অঞ্চলে পাহাড় পর্বত থাকবে। তোমাকে কি জানতে হবে? কতগুলো পাহাড়ের নাম, কতগুলো পর্বতের নাম, উচ্চতম শৃঙ্গের নাম কি জানতে হবে, দুটো পাহাড়ের মাঝখানে সরু পথ কি বলা হয়, কি গিরিপথ, এগুলোর নাম একটু জানতে হবে, দরকার আছে। তাহলে উত্তরের পার্বত্য অঞ্চলের প্রধান দুটি ভাগ, ভালো করে শুনো, উত্তরের পার্বত্য অঞ্চলের প্রধান দুটি ভাগ। কি ভাগ? প্রথম পার্টটা কি? প্রথম ভাগটা হিমালয় পর্বতমালা, মূল অংশ জুড়ে উত্তর দিকে মুকুটের মতন আমাদের রয়েছে কি হিমালয় পর্বতমালা। এছাড়াও ছোটকু একটি ভাই রয়েছে পূর্বের উচ্চভূমি। প্রধান অংশ কোনটা? না হিমালয় পর্বতমালা, মুকুটের মতন রয়েছে, আমাদের ঠান্ডা তীব্র সাইবেরিয়ার যে কনকনে বাতাস সেটাকে আটকাচ্ছে, না হলে এই কি ঠান্ডা, মাইনাসেই সবসময় থাকতো। তাহলে এই হিমালয় পর্বতমালার অংশ রয়েছে আর পূর্বের উচ্চভূমি। ক ভাগে ভাগ হলো? দুই ভাগে। ক্লিয়ার? আমি এগোচ্ছি। এই হলো একটু বড় করে দেখিয়েছি যে উত্তরের পার্বত্য অঞ্চলের ছবি। এই জায়গাটা পুরো এই যে অংশটা রয়েছে একদম কাশ্মীর জম্মু রয়েছে থেকে একেবারে প্রসারিত রয়েছে, এই জায়গাটা মাউন্ট এভারেস্ট, এই জায়গাটা কেটু, এই অংশটা উত্তরের পার্বত্য অঞ্চল। এবারে হিমালয় মানে মূল যে হিমালয়কে দুভাগে ভাগ করা হয়েছে, একবার প্রস্থ বরাবর ভাগ করা হয়েছে আর একবার দৈর্ঘ্য বরাবর ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো কিন্তু তোমাকে জানতে হবে। হিমালয় পর্বতমালার আমার মূল ভাগ যেটা, সেটা কি দেখো, 4 ভাগ রয়েছে। ঠিক আছে, হিমালয় পর্বতমালার প্রস্থ বরাবর কটা ভাগ রয়েছে? 4টে ভাগ রয়েছে। ক ভাগ রয়েছে? 4 ভাগ রয়েছে। প্রথম ভাগটা কি নাম? তেথিস হিমালয়। দ্বিতীয় ভাগটা হিমাদ্রি হিমালয়। তৃতীয় ভাগটা হিমাচল হিমালয়। তারপরে ভাগটা শিবালিক হিমালয়। নিচ থেকে উপর বা উপর থেকে নিচ তুমি করতে পারো, কিন্তু এই নামগুলো কোনো মানে ওলট পালট করা চলবে না। হয় উপর থেকে শুরু করে নিচের দিকে নামো, কিংবা নিচের থেকে শুরু করে উপর দিকে নামো, তোমাকে এগুলো দরকার আছে। ওলট পালট করলে সমস্যা আছে। তাহলে আরেকবার বলে দিই, নিচ থেকে যদি করি শিবালিক হিমালয়, তারপরে হিমাচল হিমালয়, তারপরে হিমাদ্রি হিমালয়, তারপরে তেথিস হিমালয়। ক্লিয়ার? তাহলে আবার একবার বলে দাও, আমার সঙ্গে সঙ্গে ভিডিও দেখতে দেখতে একটা ফিল করো যেন ক্লাস রুমের ভেতরে তুমি আছো। তুমি জাস্ট একটা মুভির মতন দেখো না জিনিসটাকে, তুমি নামিয়ে রাখো, আমার সঙ্গে সঙ্গে বলো, ফিল করো, তুমি পরীক্ষা হলে তোমার মনে থাকবে। আবার বলছি, তেথিস হিমালয় বলছো, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয়, শিবালিক হিমালয়। ক্লিয়ার? আমি এক এক করে এগোচ্ছি। আমার প্রধান বিষয়, আমি তেথিস থেকে শুরু করেছি, আমি হেডিং দিয়েছি কি তেথিস হিমালয়। এই তেথিস হিমালয় সম্পর্কে যে কথাগুলি তোমাকে রিভাইজ করতে হবে, যে কথাগুলি তোমাকে মনে রাখতে হবে, সেইটুকু কথাই আমি দিয়েছি, বাকিগুলো দরকার নেই। এখন কিন্তু দ্রুত রিভাইজ করার সময়। বোঝা গেছে? কি তেথিস হিমালয় সম্পর্কে এই কটা লাইনই তোমাকে মনে রাখতে হবে। জম্মু কাশ্মীর এবং লাদাখে অবস্থিত, এর মূল অংশটা জম্মু কাশ্মীর এবং লাদাখে অবস্থিত। বাকিটা কোথায়? বাকিটা তিব্বতে। বাকিটা কোথায়? তিব্বতে। মূল অংশ কোথায়? জম্মু কাশ্মীর, এই জায়গাটা লাদাখ। ঠিক আছে, লাদাখ আর এই জায়গাটা জম্মু কাশ্মীর, লাদাখ এবং জম্মু কাশ্মীরে। এবং বাকিটা কোথায়? এই যে সাদা অংশটা, এই জায়গাটা তিব্বত, এখানে অবস্থিত এর মূল অংশটা তেথিস হিমালয়। আচ্ছা, এই জায়গাটার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তোমাকে জানতেই হবে। আমি বলেছি আমরা পড়ছি পার্বত্য অঞ্চল, সেখানে সর্বোচ্চ শৃঙ্গের নাম জানবো, তাই না? লিওপার্গেল। লিওপার্গেল। তাহলে তেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? লিওপার্গেল। খাতায় নোট ডাউন করবে। স্যার ভিডিও দেখতে দেখতে করবো না, তাহলে ভিডিও দেখার মনোসংযোগ কিন্তু তোমার যেটা দেখছো একভাবে নষ্ট হয়ে যাবে। তোমাকে পিডিএফ দেওয়া হবে, না দেওয়া হলে যদি দিদি মানে দেওয়া না খুঁজে পাচ্ছ কমেন্ট করবে, তোমাদের সেই জায়গাটা আরেকবার আমরা দিয়ে দেবো। পিডিএফ থেকে দেখে দেখে লিখবে, এখন মন দিয়ে ভিডিওটা দেখো, নচে কিন্তু মুশকিল আছে। লিওপার্গেল। এছাড়া আর কি কি রয়েছে এখানে? লাদাখ, কৈলাস, যদিও বর্তমানে কৈলাস কিন্তু চীনেরা দখল করে নিয়েছে, এটা আমাদের জায়গা। কারাকোরাম, এর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কেটু। আহিল পর্বত, এটা ভারতের উপর দিকের শেষ সীমা বলতে পারো, আহিল পর্বত। আর কি মনে রাখতে হবে? বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, এই যে একটু আগেই বললাম গার্ডিয়ান অস্টিন, যাকে আমরা সংক্ষেপে আদর করে বলি কেটু। এবং দীর্ঘতম হিমবাহ সিয়াচেন, এটা আমাদের মনে রাখতে হবে। হিমবাহ থেকে কিন্তু বরফ গলা যে পুষ্প যে নদীগুলো তৈরি হয়, তাহলে সেই দীর্ঘতম হিমবাহ ভারতের কি নাম? সিয়াচেন। এগুলো থেকে তোমরা টেস্ট পেপার করার সময় এমসিকিউ পেয়েছো, এগুলো থেকে সত্য মিথ্যা হতে পারে, শর্টের এখান থেকেই চলে আসবে। আর লং লিখতেও যদি বলে, এখান থেকে একটুখানি বানিয়ে লিখলেই হয়ে যাবে। আর কি জিনিস মনে রাখতে হবে? বিশ্বের দ্বিতীয় উচ্চতম গিরিপথ, আবার বলছি বিশ্বের দ্বিতীয় উচ্চতম গিরিপথ কারাকোরাম গিরিপথ এখানে অবস্থিত। আর বিশ্বের, এটা কিন্তু যদি তোমাকে বলে বিশ্বের উচ্চতম গিরি সড়ক সেতু, সেটা হচ্ছে খারদুংলা। কি বললাম? খারদুংলা গিরিপথ। তাহলে এই কটা জিনিস তোমাকে এখানে মনে রাখতে হবে। আরেকবার সংক্ষেপে বলে দিই, মূল অংশ জম্মু কাশ্মীর এবং লাদাখ, ঠিক আছে। তারপরে সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে লিওপার্গেল। তারপরে এখানে কিন্তু কেটু রয়েছে, আহিল পর্বত রয়েছে, কারাকোরাম রয়েছে। আর দীর্ঘতম হিমবাহ কি মনে রাখতে হবে? সিয়াচেন। উচ্চতম গিরিপথের নাম কারাকোরাম গিরিপথ। আর গিরি সড়ক সেতু হচ্ছে কি? খারদুংলা পাস।
খারদুংলা পাস, এইটুকু মনে রাখতে হবে এখান থেকে, তাহলেই হবে। এরপরে চলে আসছি পরের কি, হিমাদ্রি হিমালয়। আবার বলো, কি বলবো, হিমাদ্রি হিমালয়। বারবার শুনলে বললে মস্তিষ্ক মনে করবে যে দিস ইজ ইম্পর্টেন্ট থিংস, বা একটা কোনো গুরুত্বপূর্ণ কথা, তবে তোমার সেটা মনে রাখবে, নচেত সে কিন্তু ডিলিট করে দেবে। তোমার যখন ফোনের মেমোরি ভর্তি হয়ে যায় তখন অপ্রয়োজনীয় জিনিসগুলো, তুমি যেগুলো বাঁকা ছবি তুলেছো কি ব্লার ছবি তুলেছো, ডিলিট করে দাও। আমাদের মস্তিষ্ক কিন্তু এরকম, যখন মনে করবে যে জিনিসটা দরকার নেই, মস্তিষ্ক সেটা ভুলিয়ে দেবে, ভুলে যাবে, ডিলিট করে দেবে। তুমি যদি বারবার বলো আমার সঙ্গে, বা পড়ার সময়ও যদি বারবার বলো, তাহলে মস্তিষ্ক মনে করবে না এটা কিন্তু গুরুত্বপূর্ণ, একে কিন্তু সেভ করে রাখি। তাহলে হিমাদ্রি হিমালয়, এর কোন জিনিস পড়তে হবে তোমাকে, আমাদের যে সর্বোচ্চ শৃঙ্গ, আমাদের না গোটা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, এটা কিন্তু হিমাদ্রি হিমালয়ে রয়েছে। এবং হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা, ওটাও কিন্তু এখানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। তাহলে সর্বোচ্চ অংশগুলো কিন্তু হিমাদ্রি হিমালয়ে রয়েছে। এটা কিন্তু হিমালয়ের সর্বোচ্চ 33 নয়, কিন্তু হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ। আচ্ছা, বুর্জিলা, এটা পাস। আর কি, নাথুলা, জেলেপলা, শিবকিলা, ডুংরিলা, এগুলো এখানে অবস্থিত। তোমাকে বুর্জিলা মনে রাখতে হবে, শ্রীনগর লের মাঝে যে সরু পথ, সেই পথটার নাম হচ্ছে বুর্জিলা। সিকিম, আমি কিন্তু হাইলাইট করে দিচ্ছি যেগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ইয়েলো কালারের। সিকিম এবং চুম্বির মাঝে যে সরু পথ বা গিরিপথ, তার নাম হচ্ছে কিন্তু নাথুলা। আর উত্তরাখণ্ড ও তিব্বতের মাঝে যে সরু পথ, তার নাম হচ্ছে ডুংরিলা। এই তিনটে তোমাকে মনে রাখতে হবে। আর দু একটা পর্বতের নাম মনে রাখতে হবে বলেছি, এগুলো খুবই তোমাদের একবার দুবার শুনলে মনে হবে, বা এর আগেও শুনেছো, এমন নয় আজকে প্রথম ক্লাস করছো, আজকে আমরা রিভাইজ করছি, আমরা স্মৃতিচারণ করছি, মনে করছি কি এই নামগুলো। ধওলাধরগিরি, অন্নপূর্ণা পর্বত, ঠিক আছে, মাকালু, কেদারনাথ, এগুলো মনে থাকবে, নন্দা দেবী, এগুলো এখানকার প্রধান প্রধান পর্বত। এ কটা জিনিস তোমাকে এখানে মনে রাখতে হবে হিমাদ্রি হিমালয়ের। ক্লিয়ার? চলে আসছি পরের স্লাইডে, হিমাচল হিমালয়। হিমাচল হিমালয় তার থেকে একটু নিচু হবে। কে আছে এখানে, পীর পাঞ্জাল আছে। তোমাকে ম্যাপ পয়েন্টিং করার সময় পীর পাঞ্জাল প্রশ্ন আঁকো, ওই জায়গাটা হচ্ছে যে হিমাচল হিমালয়ের অন্তর্গত পীর পাঞ্জাল। ধওলাধর, মুসৌরি, নাগটিব্বা, মহাভারত, লিক বা লেক প্রধান প্রধান পর্বতশ্রেণী। এখানে কিন্তু উপত্যকাগুলো রয়েছে, উপত্যকাগুলো ইম্পর্টেন্ট, কুলু উপত্যকা, কাংড়া উপত্যকা, কাশ্মীর উপত্যকা। পরে যে হিমাচল হিমালয়ের যে কাশ্মীর উপত্যকা কোথায় অবস্থিত, কোন অঞ্চলে অবস্থিত, হিমাচল হিমালয়ে অবস্থিত। পার্টিকুলার অনেক সময় পড়ে যে পীর পাঞ্জাল পর্বতশ্রেণী কাছে কোন উপত্যকা অবস্থিত, কাশ্মীর উপত্যকা। আচ্ছা, বানিহাল বা জহর টানেল, এটা শ্রীনগর এবং জম্মুর মধ্যে যোগাযোগ করায়, শ্রীনগর এবং জম্মুর মধ্যে যোগাযোগ করায় বানিহাল এবং জহর টানেল। এই গিরিপথগুলো বা টানেল পথগুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে কি কি মনে রাখতে হবে আমি হাইলাইট করে দিয়েছি, কাংড়া উপত্যকা, কুলু উপত্যকা, কাশ্মীর উপত্যকা, এই উপত্যকাগুলো মনে রাখতে হবে। এখানে এই কুলু উপত্যকায় আপেল চাষ হয়, কাশ্মীরের এই জায়গাতে আপেল চাষ হয়। আচ্ছা, পীর পাঞ্জাল এখানকার প্রধান পর্বতশ্রেণীগুলো মনে রাখতে হবে, আর জহর বা বানিহাল টানেলটা মনে রাখতে হয়ে গেল। জাস্ট এভাবে নোটস করে পড়বে। এবার আসছে শিবালিক হিমালয়, হিমালয়ের উপর ফোকাস দেবে। শিবালিক হিমালয়, এখানে সামান্য দু একটি কথা মনে রাখতে হবে, কারণ এটি সংকীর্ণতম অংশ, সর্বনিম্ন অংশ, সব থেকে নিচের। এই দেখো এইভাবে আমি কিন্তু সাজিয়ে দিয়েছি, সব থেকে নিচের অংশ এটি কি না, শিবালিক হিমালয়। এখানে দুন, পূর্ব হিমালয়ে দুয়ার বলা হয়। তাহলে এখানকার যে সর্বনিম্ন অংশগুলো রয়েছে বা জায়গাগুলো রয়েছে, উপত্যকাগুলো রয়েছে, সেটা হচ্ছে কি পশ্চিম হিমালয়ে কি বলে, দুন, যেমন দেরাদুন হয়েছে। পূর্ব হিমালয়ে সেটাকে আবার দুয়ার বলে। একই জিনিস, দু জায়গায় দুই রকম নাম। এছাড়া এখানে প্রধান পর্বত আছে জম্মু ধ্যাং, একটা পর্বতের নাম, ডাফলা, মিসমি, অ্যাবর, মিরি। এই লাইনটা অতটা ইম্পর্টেন্ট নেই, মনে রাখতে পারো। বাট দেরাদুন বৃহত্তম দুন, এটা মনে রাখতে হবে, বিভিআই বিভিন্ন জায়গাতে কিন্তু পড়ে। দেরাদুন বৃহত্তম, দুন কি, দুয়ার কোন জায়গায় বলে, দুয়ার কোনটা বলে, পূর্ব হিমালয়ে দুয়ার বলে। দুন কোথায় বলছে, পশ্চিম হিমালয়। সর্বনিম্ন অংশের নাম কি, শিবালিক হিমালয়। সংকীর্ণতম অংশের নাম কি, শিবালিক হিমালয়। এভাবে পড়লে তোমার মাথার মধ্যে পুরো এঁটে যাবে, বেরোতে চাইবে না, চাইলেও ভুলবে না, তাই না? মস্তিষ্ক এমন জিনিস, যদি যেটা ঢুকে যায় সেটা চট করে বেরোয় না। কিছু কিছু কথা রয়েছে আমরা ভুলে যেতে চাই কিন্তু ভুলতে পারি না, আবার কিছু কিছু কথা রয়েছে মনে করতে চাই কিন্তু মনে আর পড়ে না। বোঝা গেছে জিনিসটা? তোমার উপর ডিপেন্ড করছে, তুমি মস্তিষ্কে স্থান দিয়েছো না দাওনি। সবই মস্তিষ্কের খেলা, হার্টের কিছু না, হৃদয়ের কিছু না। এবার আসবো পূর্বের উচ্চভূমি। পূর্বের উচ্চভূমি কোনটা? পূর্বের উচ্চভূমি থেকে একটা লাইন বারবার আমরা টেস্ট পেপারে রিপিট পেয়েছি, সেটি হচ্ছে চুলের কাঁটার মতো অংশটা, চুলের যে কাঁটার মতন অংশটা কোথায় রয়েছে, নামচা বারোয়া সিংহের কাছে রয়েছে।
নামচা বারোয়া সিংহের কাছে রয়েছে হিমালয়ের চুলের কাঁটার মতন একটা সরু বাঁক, এই বাঁকটাকে বলা হয় সিনটেক্সিয়াল বাঁক বা ব্যান্ড। এছাড়া এখানে তোমাকে আর কি মনে রাখতে হবে, এই পুরো পূর্বাচলের বা পুরো পূর্বের উচ্চভূমি সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মনে রাখতে হবে, মাউন্ট ডাফা। মাউন্ট ডাফা, বোঝা গেছে? মনে পড়ে যদি মনে না রাখছে লিখে লিখে মনে, স্যার পড়লে মনে থাকছে না, তাহলে তুমি নিশ্চয়ই লিখছো না, তাহলে লেখো লেখো, নাহলে পরে কিন্তু লিখতে পাবে না পরীক্ষার হলে। আচ্ছা, মণিপুর ইম্ফল উপত্যকা হালকা রয়েছে, ম্যাপ পয়েন্টিং আছে। লোকটাক হ্রদ কিন্তু মনে রাখতে হবে, কারণ এটি কিন্তু পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ, গুরুত্বপূর্ণ। লোকটাক হ্রদ কিন্তু পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ। এছাড়া শিলং পাহাড়ের কাছে শিলং মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, এটাও আমরা বারবার রিপিট পেয়েছি কিন্তু টেস্ট পেপারে, যে মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি শিলং, তুমিও করেছো পরশোদের টেস্ট পেপারে। আচ্ছা, দক্ষিণের খাড়া অংশকে ওয়ার বলে, দক্ষিণের খাড়া অংশকে ওয়ার। তাহলে পূর্বের উচ্চভূমি থেকে কোন কোন গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে সেগুলি কিন্তু এখানে দিয়েছি। কি, সিনটেক্সিয়াল বেন্ড বা বাঁক কোন জায়গায় রয়েছে, নামচা বারোয়া সিংহের কাছে। মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, মাউন্ট ডাফা, এটা পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, সব থেকে উঁচু শৃঙ্গ। তারপরে লোকটাক হ্রদ পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ। আর কি মনে রাখতে হবে, শিলং পাহাড়ের শিলং পর্বত, শিলং পাহাড়ের শিলং উচ্চতম যে স্থান সেটা মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। আর দক্ষিণের খাড়া অংশকে তোমাকে বলে ওয়ার, কি বলে, ওয়ার। ক্লিয়ার? চলে আসছি পরে ধীরে ধীরে। দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি, এটাকে সামান্য একটু মনে রাখতে হবে শ্রেণী বিভাগের জন্য, বেশি ডিটেলস না, হালকা করে। দেখো দৈর্ঘ্য বরাবর যদি হিমালয়কে আমরা ভাগ করি তাহলে আমরা তিনটে পাচ্ছি, একদিকে পশ্চিম দিকের পাচ্ছি, মধ্য দিকের পাচ্ছি আর পূর্ব দিকের পাচ্ছি। মোট মানে তিনটে অংশ হচ্ছে পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়। পশ্চিম হিমালয়ের আরো তিনটে ভাগ রয়েছে, প্রথমে আছে কাশ্মীর হিমালয়, তারপরে পাঞ্জাব ও হিমাচল অংশ, তারপর কুমায়ুন হিমালয়। কুমায়ুন হিমালয়টা আর কাশ্মীর হিমালয় পার্টটাকে একটু মনে রাখলে হয়ে যাবে। আচ্ছা, এখানে আমাদের একটুখানি দেখিয়ে দিই কোন জায়গাটা পড়ছে পার্টিকুলার আমাদের, একদম এই এই অংশ থেকে এই অংশ পর্যন্ত এই যে পার্টটা, এটা হচ্ছে কাশ্মীর হিমালয়। এই পার্ট থেকে এই যে পার্টটা পর্যন্ত এটা মধ্য হিমালয়, আর এই পার্ট থেকে এই লাস্ট এই পার্ট পর্যন্ত সেটা হচ্ছে আমাদের পূর্ব হিমালয়। তাহলে এই যে অংশগুলো রয়েছে বা কুমায়ুন হিমালয়, পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়ের ভাগগুলো কিন্তু আমি দেখালাম। এটা কি পশ্চিম অংশ, পশ্চিম হিমালয়, এটা মধ্য হিমালয়, এটা পূর্ব হিমালয়। এবার কাশ্মীরের এই অংশটাই আবার তিন ভাগে বিভক্ত, এই অংশটাই তিন ভাগে বিভক্ত, একটা এই অংশ আর এই অংশ, এই অংশটা আবার তিন ভাগে বিভক্ত। এটা হচ্ছে কাশ্মীর হিমালয়, এটা হচ্ছে যে হিমাচলের অংশটা একটু বড় একটু নিচ করে আসবে, আর এটা হচ্ছে আমাদের কুমায়ুন হিমালয়। এভাবে ভাগটা রয়েছে, আমি এক এক করে ভাগটাতে আসছি। এই ভাগটা খুবই গুরুত্বপূর্ণ, কাশ্মীর হিমালয় পাঞ্জাব কোন জায়গাটা করে। আচ্ছা, এই অংশটা একটু ভালো করে পড়ে নিলেই হবে। ওকে, চলো দেখো কেরিয়ার দিশারি 9-10 এর পক্ষ থেকে তোমাদের যে এই মানে ওয়ান শট যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে তোমাদের উপকারের জন্যই, তোমরা বারবার আমাদেরকে বলেছো, বোঝা গেছে। কিন্তু তোমাদের নিশ্চয়ই একটা আবদার থাকবে, স্যার তাড়াতাড়ি ভিডিও আনুন, স্যার আজকে ভারতের ভূপ্রকৃতি দেখলাম, কালকে আমার অন্য একটা পার্ট দিন। তোমাদের তো বিভিন্ন দাবি দাওয়া থাকে, তোমাদের বিভিন্ন আবদার থাকে, সেগুলো কমেন্টে লিখবে, স্যার কোন পার্টগুলো চাই, নাকি প্রথম থেকে সবটাই চাই, কোন অধ্যায়টা তোমার সব থেকে বেশি দুর্বল রয়েছে, কোন পার্টটা তুমি বুঝতে পারছো না, সেটা শর্ট ভিডিও আনবো, ঠিক আছে, পর। আর তোমাদের যদি চাহিদা দেখি, তোমরা যদি ভালোবাসো, তোমরা যদি এই যে নতুন যদি হও আর শুধু ভিডিও দেখছো আর চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করছো না, তাহলে আমাদের মনে আমরা ব্যথা পাই। তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিও লাইক আসছে না, লাইক করতে হবে, এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে হবে, কি করে, শেয়ার করে। তাহলে আগামীকালই দেখা হবে নেক্সট একটা অধ্যায় নিয়ে। ক্লিয়ার? চলো, অলরেডি অনেক ভিডিও কিন্তু আমাদের রয়েছে, দেখো এগুলো দেখে আসবে। মাধ্যমিকের যে 30 ডেজ আর আছে, যদিও 30 ডেজ নেই আর কমে গেছে, তাহলে তুমি সেখানে কিভাবে তোমার রুটিনকে, তোমার দিনগুলোকে সাজাবে, কোন দিন কিভাবে পড়া করবে, নাকি ভাবতে ভাবতে তোমার সময় শেষ হচ্ছে, দেখে আসবে। ম্যাপ পয়েন্টিং এর ফার্স্ট পার্ট সাজেশন তোমরা বারবার রিকোয়েস্ট করেছো, দেওয়া আছে, দেখে আসবে, মাত্র দুদিন আগেই দিয়েছি। ভূগোলের ছবি পার্ট 3 আশা করি মনে হয় দেওয়া হয়ে গেছে, দেখে নেবে। পার্ট 4ও চলে আসবে। স্যার ম্যাথ করাচ্ছেন, ম্যাথের ওয়ান শট অলরেডি দেওয়া হচ্ছে, অনেকগুলো দেওয়া হয়েছে, এটা 5 দিন আগে বুঝতে পারছো এটাকে দেওয়া হয়ে গেছে, সেগুলো একটু দেখে আসবে যারা দেখোনি, পুরো সাজানো আছে। 3 নম্বরের সাজেশন আমি দিয়েছি, যারা দেখোনি দেখে আসবে। জীবন বিজ্ঞানের জ্যোতিষ স্যার দিয়েছেন, আরো দিচ্ছেন, এগুলো দেখে আসবে তোমরা যারা দেখছো না, দেখে এসে তারপর তুমি তোমার রুটিন সাজাবে, সাজিয়ে তুমি দেখবে যে জিনিসগুলো কিভাবে কোন জায়গায় অসুবিধা আছে, আর কমেন্টে বললেই আমরা তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে, ওকে, না বললেও দেবো। কাশ্মীর হিমালয়,
কাশ্মীর হিমালয় থেকে কি জানতে হচ্ছে, নামেই বোঝা যাচ্ছে, নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কাশ্মীরের অন্তর্গত, নতুন করে জানার কিছু নাই। কাশ্মীর হিমালয় জম্মু ও কাশ্মীর নিয়ে গঠিত, এটা সিম্পল জিনিস। আচ্ছা, কারাকোরাম লাদাখ পর্বতশ্রেণী, জাসকার পর্বতশ্রেণী, পীর পাঞ্জাল পর্বতশ্রেণী, সবচেয়ে দক্ষিণে জম্মু ও পুঞ্চ পর্বতশ্রেণী এখানকার মূল অংশ। এই জিনিসটাকে একটু মনে রাখ। আর কি কি এখানে উপত্যকা রয়েছে, কাশ্মীর উপত্যকা, কাশ্মীর হিমালয় কাশ্মীর উপত্যকা থাকবে, লাদাখ মালভূমি রয়েছে, আর উলার ও ডাল হ্রদ রয়েছে, এই এখানকার জিনিসগুলো। আচ্ছা, পাঞ্জাব ও হিমাচলে কি রয়েছে, পাঞ্জাব ও হিমাচলে কি কি থাকবে, এখানকার প্রধান পর্বত কি, এই প্রধান পর্বত তোমাকে জানতে হবে, ঠিক আছে। এটা ধওলাধর, নাগটিব্বা, মুসৌরি, এই জিনিসগুলো রয়েছে, এই পর্বতশ্রেণীগুলো রয়েছে। উপত্যকা কি রয়েছে, কুলু উপত্যকা রয়েছে, কাংড়া উপত্যকা রয়েছে, লাহুল উপত্যকা রয়েছে, লাদাখ উপত্যকা রয়েছে, বোঝা গেছে। আচ্ছা, প্রধান গিরিপথ রোটাং, এটা কিন্তু ভিভিআই, এভাবে পয়েন্ট করে খাতায় লিখে নেবে বা সরাসরি পিডিএফ থেকে দেখে নেবে। নেক্সট কি রয়েছে, কুমায়ুন হিমালয়, কুমায়ুন হিমালয় দু চারটি কথা আমাদের মনে রাখতে হবে। কি কুমায়ুন হিমালয় মনে রাখতে হবে, মৌসুরি এখানকার প্রধান পর্বতশ্রেণী, নন্দাদেবী চতুর্থ শৃঙ্গ এখানকার। উপত্যকার মধ্যে কি জানতে হবে, দুন বলে এই জায়গাতেই, উপত্যকাগুলোকে দুন মালে এখানে পরিচিত। আচ্ছা, আর হ্রদগুলিকে তাল বলে, উপত্যকাকে কি বলে, দুন বলে, যেমন দেরাদুন, হ্রদগুলিকে কি বলে, তাল বলে, এগুলো মনে রাখতে হবে। পরিচিত একটি হ্রদ হলো নৈনিতাল, আর পরিচিত একটি দুন হলো দেরাদুন, ঠিক আছে। এই ছিল পর্বত শ্রেণীর। এবার আমরা দ্বিতীয় পার্টে ঢুকবো, আমরা রিভাইজ করছি, দ্রুত করতে হবে। উত্তরের সমভূমি, আর উত্তরের সমভূমিকে দুই ভাগে ভাগ করেছে, রাজস্থানের মরু অঞ্চল আর উত্তর ভারতের সমভূমি, এই দুটো ভাগ মনে রাখবে। অনেক সময় এখান থেকেও প্রশ্ন আসে যে উত্তর ভারতের বা উত্তরের সমভূমিকে কয় ভাগে ভাগ করা যায়, না কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়, রাজস্থানের মরু অঞ্চল, উত্তর ভারতের সমভূমি, এক এক করে আসবে। প্রথমে একটু দেখে নিই জায়গাগুলো কোন জায়গাটা, এই যে পুরো কালারফুল জায়গাটাই হচ্ছে আমাদের এখানে কিন্তু সমভূমির অন্তর্গত, অর্থাৎ এখান থেকে শুরু করে একেবারে এরকম ভাবে গিয়ে এই জায়গাটা পুরোটাই হচ্ছে আমাদের সমভূমির বিশাল, উত্তরের বিশাল সমভূমির অন্তর্গত রয়েছে। এর ভাগগুলো রয়েছে, দেখো এই অংশটা হচ্ছে কি সিন্ধু সমভূমি, এই অংশটা হচ্ছে গঙ্গা উচ্চ, মানে গঙ্গার আবার তিনটে ভাগ আছে, গঙ্গার উচ্চ ভাগ, গঙ্গার এটা মধ্যভাগ, আর গঙ্গার এটা নিম্ন ভাগ। গঙ্গা তিনটে, পার্ট ওয়ানে উচ্চ, দুয়ে মধ্য, তিনে হচ্ছে নিম্ন, এটা পুরোটাই গাঙ্গীয়। তাহলে এটা হচ্ছে কি সিন্ধু, এই জায়গাটা কি সিন্ধু। আচ্ছা, এটা কি পুরোটা এখান থেকে এতটা পুরোটাই হচ্ছে গাঙ্গীয় বা গঙ্গার অন্তর্গত। আচ্ছা, আর এই যে ছোটকু ভাগটা রয়েছে এই অংশটা, এটা হচ্ছে ব্রহ্মপুত্র অংশ, এই যে ব্রহ্মপুত্র সমভূমি, এই জায়গাটা তিনটে প্রধান ভাগ, গঙ্গার আবার তিনটে ভাগ, উচ্চ মধ্য নিম্ন, টোটাল হচ্ছে তিনটে। এই হচ্ছে আমাদের উত্তরের সমভূমির অংশটা। আচ্ছা, সিন্ধুর অংশটার মধ্যে আবার কিছুটা রাজস্থানও ঢুকে আছে, মরু অঞ্চল। আমরা এখানকার মূল কি জিনিসগুলো জানবো, প্রধান কি কি জিনিস জানবো এখানে, যেগুলি রিভাইজ তোমার দরকার। প্রথমে অবস্থান, এই যে এত বড় সমভূমি অঞ্চলটা কোন কোন জায়গায় অবস্থিত, রাজস্থান রয়েছে, পাঞ্জাব রয়েছে, হরিয়ানা রয়েছে, গুজরাট রয়েছে। কোন জায়গাটা সম্পর্কে জানছি আমরা এখন, জানছি রাজস্থানের মরু অঞ্চল। রাজস্থানের মরু অঞ্চলের অবস্থানটা বলছি, রাজস্থানের মরু অঞ্চল শুধুমাত্র রাজস্থান জুড়ে নয়, মরু সমভূমি অঞ্চল যেটা বলছি সেটার কিছুটা পাঞ্জাব আছে, কিছুটা হরিয়ানা, কিছুটা সামান্য কিছুটা অংশ গুজরাটের অংশ রয়েছে। রাজস্থানে অধিকাংশ রয়েছে, পাঞ্জাবের কম, হরিয়ানা গুজরাটের কম। এই অংশটা টেস্ট পেপারে তুমি পাওনি, এমন পেজ তুমি পাবে না। বাগার, এই যে অংশগুলো রয়েছে বাগার, রোহি, থালি, হামাদা, এই পেজটা থেকে তোমার 1 নম্বরের শর্ট আসতে চলেছে, এই অংশগুলোর মধ্যে একটা পেজ যাবে বাগার। বাগার জিনিসটা কি না, আরাবল্লী পর্বতের পাদদেশে অল্প বালিযুক্ত তৃণভূমিকে বলা হয় বাগার। অল্প বালিযুক্ত তৃণভূমিটার নাম হচ্ছে বাগার, বোঝা গেছে। রোহি কি না, আরাবল্লীর পশ্চিম অংশে যে প্লাবন ভূমি হয়েছে, আমাদের যে আরাবল্লীর অংশতে একটা নদী রয়েছে কি একমাত্র অন্তর্বাহিনী নদী লুনি, ঠিক আছে, তার অংশের মাঝে মধ্যে একটু প্লাবন হয়, প্লাবিত সেই প্লাবন ভূমিটার বালিময় যে সমভূমি রয়েছে তার নাম হচ্ছে কি রোহি, মনে রাখবে, শর্টে পড়বে, শর্টে এখান থেকে শর্ট পেয়ে যাবে, কিন্তু ওদের শর্টের জন্য ইম্পর্টেন্ট। থালি কি নাম, ঠিক আছে, থালিতে হোটেলে যে থালি সিস্টেম সেটা নয়, কিন্তু থালি কি, থালি হচ্ছে বালিময় সমভূমি, থালি হচ্ছে বালিময় যে সমভূমি সেটা হচ্ছে থালি। হামাদা কি না, হামাদা হচ্ছে শিলাখণ্ডযুক্ত যে পাথুরে অঞ্চল, মরুভূমির যে পাথুরে অংশগুলো রয়েছে সেটা হচ্ছে হামাদা। তাহলে চারটে অংশের মধ্যে বাগার হচ্ছে তৃণভূমি, তৃণ। রোহি কি, রোহি হচ্ছে প্লাবন। থালি কি না, থালি হচ্ছে বালি, থালি হচ্ছে বালি, রোহি হচ্ছে প্লাবন, বাগার হচ্ছে তৃণ, আর হামাদা হচ্ছে পাথর।
এভাবে শর্ট করে মনে রাখবে। বাগার হলো তৃণ, রোহি হলো প্লাবন, থালি হলো বালি, আর হামাদা হলো পাথর। তারপরে দেখো আর এগুলো তো জানতে হবে। ধ্রিয়ান, ধ্রিয়ান চলমান, ধ্রিয়ান চলমান। থর মরুভূমিতে যে চলমান বালিয়াড়ি, চলমান মানে তার জীবন আছে তা নয়, উড়ে উড়ে বালিগুলো স্থান পরিবর্তন করে, বালির পাহাড়কে বালিয়াড়ি বলা হয়। তাহলে থর মরুভূমিতে যে চলমান বালিয়াড়িগুলি থাকে, যেগুলো স্থান আজ এখানে আছে কাল আবার ওখানে চলে যাবে, স্থান পরিবর্তন করবে, তাকে ধ্রিয়ান বলে। তাহলে ধ্রিয়ানের মূল জিনিস কি? ধ্রিয়ান চলমান। দেখো একটা ছন্দের মিল পাচ্ছ, ধ্রিয়ান চলমান, মনে থাকবে চলমান বালিয়াড়ি। রান কি? রান হচ্ছে থর মরুভূমিতে লবণাক্ত জলে যে প্লায়া হ্রদ যে থাকে, লবণাক্ত যে হ্রদগুলো থাকে তাকে রান বলে। তাহলে রানটা কি না, থর মরুভূমিতে লবণাক্ত জলের যে হ্রদগুলো থাকে তাকে কি বলে? রান বলে। তাদের মধ্যে সম্বর হচ্ছে বৃহত্তম, হাইলাইট করে দিচ্ছি, সম্বর হচ্ছে তাদের মধ্যে বৃহত্তম। আচ্ছা, ধাঁধ কি? ধাঁধ হচ্ছে থর মরুভূমিতে যে শুষ্ক হ্রদ থাকে তাকে ধাঁধ বলে। নদী উপত্যকা যদি হয় যেমন ওয়াদি বলে, সেরকম থর মরুভূমিতে যে শুষ্ক হ্রদ থাকে যেখানে জল অতীতে ছিল কিন্তু এখন আর জল নেই, সেই জায়গাটাকে বলা হচ্ছে ধাঁধ। আমি একবার রিপিট করে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ পার্ট এগুলো। বাগার তৃণভূমি, রোহি প্লাবন ভূমি, থালি বালিযুক্ত, হামাদা পাথর, ধ্রিয়ান চলমান বালিয়াড়ি, রান, রান হচ্ছে লবণাক্ত হ্রদ, ধাঁধ, ধাঁধ হচ্ছে শুষ্ক অঞ্চল বা শুষ্ক হ্রদ বলতে পারি। এবার আমরা রাজস্থান থেকে বেরিয়ে উত্তরের বাকি নদী গঠিত সমভূমি অঞ্চলে আসছি, যেটা একটু আগে বলছিলাম অংশটা, অর্থাৎ এই অংশটাতে আসছি। কি কি ভাগ রয়েছে এই অংশটার? মূল তিনটে ভাগ রয়েছে, সিন্ধু সমভূমি, গঙ্গা সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি। তিনটে জিনিস, সিন্ধু সমভূমি, গঙ্গা সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি, তিনটে ভাগ। ঠিক আছে, চলে আসছে এক এক করে। সিন্ধু সম্পর্কে যেগুলি তোমাকে জানতে হবে, জানতে হবে না, জানতেই হবে, সেগুলি এনেছি, এগুলি করলেই হবে। অনেকের প্রশ্ন, স্যার স্যার এগুলো করলেই হবে। হ্যাঁ, প্রায় এগুলো করলে হবে, এগুলো বাইরে তো দেওয়ার কোনো আমি দেখছি না, যে তবে একটু কেটে রাখতে পারো এক্সট্রা। আমি 90% ইম্পর্টেন্ট অংশ লিখেছি। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থানে অবস্থিত। অবস্থানটা আমাদের খুব দরকার, অবস্থানটা আমাদের খুব দরকার, অবস্থান না জানলে মুশকিল আছে। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান কোন জায়গাটায় অবস্থিত? আচ্ছা, দোয়াব জিনিস এখানে দেখতে পাওয়া যায়। দোয়াব জিনিস কি না, দোয়াব হচ্ছে দুইটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে। নদীর মধ্যবর্তী সমভূমি অঞ্চলটাকে কি বলে? ধরো একটা নদী আর একটা নদী মাঝের যে অংশটাকে কি বলবো? দোয়াব। এটা হচ্ছে খুবই উর্বর পলিমাটি যুক্ত দুটোই দোয়াব অঞ্চল। দো মানে দুই, আব মানে নদী, দো আব। আচ্ছা, আর কি? প্রাচীন প্লাবন ভূমিকে ধায়া বলে। যদি প্লাবন ভূমি প্রাচীন হয়ে যায়, পলিমাটিটি অনেক পুরনো হয়, তখন তাকে ধায়া বলে। আর নতুন হলে কিন্তু বেড বলে। তাহলে পুরনো হলে ধায়া, নতুন হলে বেড। কোথায় এগুলো? সিন্ধু সমভূমি। তোমাকে কিন্তু শুরুতে প্রত্যেকটাই সিন্ধু যোগ করতে হবে, যে সিন্ধু সমভূমির প্রাচীন প্লাবন ভূমিকে কি বলে না ধায়া বলে। বোঝা গেছে? সিন্ধু সমভূমির নতুন পলিগঠিত অঞ্চলকে কি বলে? বেড বলে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আছে, খোস বা চোষ। খোস বা চোষ কি না, উত্তরের ক্ষয়প্রাপ্ত অংশকে খোস বা চোষ বলে। তাহলে বুঝতে পারছো যেগুলো রেড লাইট করা আছে সেগুলো কত ইম্পর্টেন্ট শর্টের জন্য। আচ্ছা, সিন্ধুর পর গঙ্গাতে আসলাম। গঙ্গার যেগুলো ভাবর, ভাবর জিনিসটা কি? প্রচুরবার শুনেছো ভাবর। শিবালিকের পাদদেশে যে স্বল্প শিলা, ছোট ছোট শিলাযুক্ত ঢেউ খেলানো সমভূমি থাকে তাকে ভাবর বলে। এরকম সমভূমি থাকে তাকে কি বলে? ভাবর বলে। তরাই কি? দক্ষিণে নদীসৃষ্ট পাদদেশীয় সমভূমিকে কি বলে? তরাই বলে। খাদার কি? এগুলো সব এক জায়গায় পরপর দেখতে পেয়ে যাবে, এটাই সুবিধা। নদী তীরবর্তী নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলে? খাদার বলে। ভাঙ্গার বা ভাঙ্গর কি? অনেকে কি বাগরও বলে। এটা কি না, নতুন নয়, পুরনো, দূর অঞ্চল, একটু দূরের দিকে, নদীর থেকে একটু দূরে। নদীর কাছে কি বলে? ভাবর। নদীর অনেক দূরটাকে কি বলে? ভাঙ্গর। দূরের অংশটাকে, পুরনো পলিগঠিত অংশকে কি বলছে? ভাঙ্গর বা ভাঙ্গার। আর ভূর হচ্ছে ছোট ছোট বালিয়াড়ি, পশ্চিমে যে ছোট ছোট বালিয়াড়ি দেখতে পাচ্ছি ভূ। তাহলে ভাবর আর ভাঙ্গর, অথবা ভাবর আর খাদার, অথবা খাদার এবং ভাঙ্গর, এই যে অংশগুলো, এগুলোর মধ্যে পার্থক্য কিন্তু পড়তে পারে। তার মানে খাদার হচ্ছে নতুন পলিমাটি আর ভাঙ্গার হচ্ছে যে পুরনো। এই দুটোর মধ্যে পার্থক্য আমরা মাঝে মধ্যেই দেখতে পাই। আচ্ছা, ভাবর কি বললাম না, সমভূমি ঢেউ খেলানো হচ্ছে। এবার আছে ব্রহ্মপুত্র সমভূমি। তিনটে তিনটে হলে হয়ে যাবে। এর অপর নাম কি? অসম উপত্যকা। এখানে না বৃহত্তম নদীদ্বীপ দেখতে পাওয়া যায়, মাজুলি বলা হয়। মাজুলি, কি নাম? মাজুলি নদীদ্বীপ বৃহত্তম। উত্তরে শিবালিক পর্বতমালা আর দক্ষিণে মেঘালয় মালভূমির কয়েকটা
পর্বত অংশ দেখতে পাওয়া যায়। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে গারো, খাসি, জয়ন্তিয়া। এই তিনটে পাহাড় আছে বলে এখানের যে সমুদ্র অঞ্চল থেকে আমাদের বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পনা বাতাস এই অংশকে ধাক্কা খাওয়ায় যে আমাদের শৈলতকে বৃষ্টিপাত হয়। আর এখানেই অবস্থিত পাহাড়ের গায়ে কি চেরাপুঞ্জিতে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। তার উপরে কিন্তু শিলং আছে, মানে বৃষ্টিপাত বেশি হয় না। পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে অসমে এটি অবস্থিত। এখানে একটু দৈর্ঘ্যপ্রস্থটা তোমাকে জেনে রাখতে হবে, বাস তাহলেই হয়ে যাবে। এখানে আর বিরাট কিছু নেই। যদি তোমাদের আর অন্য কোনো অধ্যায়ের ছবি আটকে যাচ্ছে বা ম্যাপ আঁকতে অসুবিধা হচ্ছে বা ছবির আঞ্চলিকে কিভাবে তুমি জিনিসটাকে সাজাবে, সব তোমার যে মনের কথা তুমি কমেন্টে বলবে। তোমাদের সেই অংশগুলো দেখে তোমাদের যে অভাবগুলো রয়েছে, তোমাদের যে চাহিদাগুলো রয়েছে, সেগুলোকে পূরণ করব আমরা, কথা দিচ্ছি। সময় কিন্তু বেশি নেই, তাই কেউ দেরি করবে না। আর যেদিন ভিডিও দেখছো সঙ্গে সঙ্গে সেই দিনই কমেন্ট করবে, তাহলে তত তাড়াতাড়ি তুমি কিন্তু জিনিসটা পাবে। আচ্ছা, এবার আসবো দাক্ষিণাত্য মালভূমি। ভারতের দক্ষিণ দিকে যে অংশটা রয়েছে, অর্থাৎ এটা যদি আমাদের ভারতের ম্যাপ হয়, তার এই অংশটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। ভারতের রাফ ম্যাপ আঁকতে হবে তোমাকে কিন্তু পরীক্ষায়, এরকম রাফ ম্যাপ। কি এখানে মূল মূল কি জিনিস রয়েছে, প্রধান কি জিনিস রয়েছে? এটি তির্যক স্তূপ পর্বত। আচ্ছা, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, কতগুলো গ্যাপ রয়েছে, অর্থাৎ একটা পর্বত আর একটা পর্বতের মাঝে যে সরু জায়গা রয়েছে পেরিয়ে আসা, সেগুলোকে গ্যাপ বলছি। রাস্তা রয়েছে, খুব ভয়ানক থাকে রাস্তাগুলো। তার মধ্যে থলঘাট ম্যাপনিং এর সময় দরকার লাগে, তোমাদের শর্টের জন্য দরকার লাগে। কোথায় কোন দুটোর মাঝে রয়েছে? নাসিক আর মুম্বাইয়ের মাঝে রয়েছে থলঘাট। ভোরঘাট কোথায় রয়েছে? পুনে ও মুম্বাইয়ের মাঝে। আর নীলগিরির কাছে রয়েছে কিন্তু পালঘাট, এটি তামিলনাড়ু ও কেরলের। তাহলে আর কি কি জিনিস মনে রাখতে হচ্ছে? থলঘাট নাসিক মুম্বাই, ভোরঘাট পুনে মুম্বাই, পালঘাট তামিলনাড়ু ও কেরল। আমি এখানে কোনো সাজেশনের কথা বলছি না, সাজেশন অলরেডি দিয়েছি, 2 নম্বর সাজেশন দেবো। আমি কিন্তু রিভাইজ করছি, তাই রিভাইজ কিন্তু তাড়াতাড়ি করতে হয়। ভাবুল মালা পর্বত সর্বোচ্চ শৃঙ্গ কোথাকার? দাক্ষিণাত্য অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি? ভাবুল মালা। কোন দিকের অংশটার? না এই অঞ্চলের পর্বত শ্রেণীর অংশে। আচ্ছা, দাক্ষিণাত্য মালভূমির অংশটা একবার দেখে নি ভালো করে দেখো জিনিসটা। এই উপরের এই অংশটা হচ্ছে মহারাষ্ট্র মালভূমি, তারপরে এই অংশটা হচ্ছে তেলেঙ্গানা মালভূমি, তারপরে নিচের অংশটা হচ্ছে কর্ণাটক মালভূমি। তাহলে দাক্ষিণাত্য মালভূমির কটা ভাগ হলো? উপরটা মহারাষ্ট্র, উপরের এই অংশটা হচ্ছে মহারাষ্ট্র, তারপরে মাঝের অংশটা কি নাম? তেলেঙ্গানা, তারপরে নিচের অংশটা কি নাম? কর্ণাটক। চলো, এটাই এখানে বলা হয়েছে, মহারাষ্ট্র মালভূমি, কর্ণাটক মালভূমি, তেলেঙ্গানা মালভূমি। উপরে মহারাষ্ট্র মালভূমি, তারপরে তেলেঙ্গানা মালভূমি, তারপরে কর্ণাটক মালভূমি। মহারাষ্ট্র মালভূমির মূল জিনিস কি? ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। আর এই অংশটার নামই ডেকান ট্রাপ, মানে সিঁড়ির ধাপের মতন ঢেউ খেলানো হয়ে গেল। কর্ণাটক মালভূমি গ্রানাইট শিলা দ্বারা গঠিত ব্যবিচ্ছন্ন মালভূমি। ব্যবিচ্ছন্ন মালভূমি মানে কোনো একটা মালভূমির মাঝে যদি অনেক নদী থাকে, নদী দ্বারা যদি ভাগ করা থাকে, সেগুলো তাকে ব্যবিচ্ছন্ন মালভূমি বলা হচ্ছে। আর পশ্চিম দিকের অংশের নাম মালনাদ, আর পূর্ব দিকের অংশের নাম হচ্ছে ময়দান। অংশটার নাম মালনাদ শব্দের অর্থ পাহাড় পার্বত্য অঞ্চল, আর ময়দান হচ্ছে তুলনামূলক সমপ্রায় অঞ্চল। এই অঞ্চলের সর্বোচ্চ অংশের নাম হচ্ছে মুলানগিরি, এটা মনে রাখতে হবে এইটুকু। তেলেঙ্গানা কি না? তেলেঙ্গানার নিচ শিলা দিয়ে গঠিত, এটা মনে রাখলেই হবে। তাহলে মহারাষ্ট্র মালভূমিটা ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত, ডেকান ট্রাপ এই অংশটা বলছে। কর্ণাটক মালভূমি কি হচ্ছে? গ্রানাইট শিলা দ্বারা গঠিত। আর তেলেঙ্গানা মালভূমি হচ্ছে নিচ শিলা দিয়ে গঠিত। আচ্ছা, কর্ণাটক মালভূমির শেষের অংশে কিন্তু ডেকান ট্রাপ অংশ লক্ষ্য করা যায়, এখানেও লক্ষ্য করা যায়। আচ্ছা, আর কি মনে রাখতে হবে? এখানে নীলগিরি একটি পর্বত গ্রন্থি, এটা মনে রাখতে হবে। আমি টেস্ট পেপারে দেখেছি, এই জায়গাটা না পড়েছে। দোদাবেটায় সর্বোচ্চ শৃঙ্গের নাম, সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেটা বা দোদাবেট্টা। এখানে কিন্তু পূর্ব ঘাটও মিলেছে, পশ্চিম ঘাটও মিলেছে, আর কার্ডামাম বা যেটাকে বাংলায় বলি আমরা বলি এলাচ পর্বত, সেই এলাচ পর্বত মিলেছে। তাহলে পূর্ব ঘাট, পশ্চিম ঘাট, কার্ডামাম, ঠিক আছে, এগুলো সব মিলেছে কোথায়? এই পর্বত গ্রন্থিতে, দোদাবেটাতে। আনাইমালাই পর্বতও মিলেছে। আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি, এটা মনে হয় 8 থেকে 10 বার রিপিট হয়েছে এই জায়গাটা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এই আনাইমুদি, এটা মনে রাখতে হবে তো। আচ্ছা, কার্ডামাম ভারতের দক্ষিণতম পর্বত বা শেষ পর্বত। ভারতের শেষ পর্বত কি? একদম শেষের দিকের অংশ কি? শেষের অংশটা মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? দক্ষিণতম অংশ হচ্ছে কার্ডামাম বা এলাচ। এখানে সর্বোচ্চ শৃঙ্গের নামগুলো দেখো। পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম জিন্দাগাদা, সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগড়, রিপিট, নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা, পূর্বঘাটের হচ্ছে জিন্দাগাদা, সাতপুরার হচ্ছে ধূপগড়,
আর কি মনে রাখতে হবে, দক্ষিণে, ভারতের দক্ষিণে দক্ষিণ অংশ সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। সেটা কার অংশ? আনাইমালয়ের অংশ। ভারতের দক্ষিণতম পর্বত কি? কার্ডামাম। এটাও গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমার একটা শুদ্ধ অশুদ্ধ বা কিছু শর্টে প্রশ্ন চলে আসতে পারে। আমি তোমাদের বলেছিলাম যে 36 তুলতে হবে, এই জায়গাটার কে কখনোই ছাড়া চলবে না, এটাই হচ্ছে ধরার জায়গা। এটাতে যদি তুমি তুলতে পারো তাহলে কিন্তু তোমার অনেক নাম্বার বেরিয়ে যাবে। ভূগোল হচ্ছে স্কোরিং সাবজেক্ট, তোমাকে নাম্বার এখানে তুলতেই হবে। অন্য দু একটা সাবজেক্টে যদি একটা কমেও যায়, এখানে ছাড়া চলবে না। তোমরা যদি চাও, তোমাদের যদি দরকার হয়, ভিডিওটা দেখছো স্কিপ না করেছো, যে স্কিপ করবে সে জায়গাটা পেরিয়ে যাবে। যদি তোমাদের মনে হয় যে 36 তোলার জন্য স্যার আমাকে এমন কিছু ট্রিক্স বা এমন কিছু সিস্টেম বা এমন কিছু জায়গাগুলোকে বলে দিন, যেগুলো ওই মোটা বইটা বা বইয়ের পাতাগুলো আমার মাথায় ঢুকছে না, আপনি বলে দিন এই জায়গাগুলো করলেই হয়ে যাবে। সেই যদি তোমাদের দরকার হয় বলবে, আমি 36 আনার উপায় বলে দেবো। ভারতের উপকূল অঞ্চল সম্পর্কে আসবো। এই জায়গাটা ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এবং তোমার পরীক্ষার এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। কি জিনিসগুলো দেখ, এই যে দাক্ষিণাত্য মালভূমির অংশটা রয়েছে, তার পাশে এদিকে আরব সাগর, এদিকে হচ্ছে বঙ্গোপসাগর, এই যে সরু অংশটা রয়েছে এগুলো হচ্ছে উপকূল অঞ্চল। ভারতের এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, আর এদিকটা হচ্ছে পূর্ব দিক। তাহলে পূর্ব দিকের উপকূলকে আমরা কি বলবো? পূর্ব উপকূল। পশ্চিম দিকের উপকূলকে আমরা কি বলবো? পশ্চিম উপকূল। এবার এই পশ্চিম উপকূল কোনখান থেকে শুরু? অনেকেই দেখেছি ভুল বলে এখান থেকে শুরু করে দেয়, না, এখান থেকে তো শুরু নয়, শুরু এখান থেকে, কিন্তু শেষ কোথায়? কন্যাকুমারী, এই জায়গা। আর আমাদের পূর্ব উপকূল কিন্তু এই লাল দাগটা অর্থাৎ উড়িষ্যার উপকূল থেকে শুরু এখানে। এর আবার অনেকগুলো ভাগ রয়েছে যেগুলো খুব 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 গুরুত্বপূর্ণ। আমি আগে পশ্চিম দিক নিয়ে, পশ্চিমের এই উপরের অংশটার নাম হচ্ছে কচ্ছের রণ। কচ্ছপের রং নয়, কচ্ছের রণ, অনেকে ভুল শুনে নেয়, ঠিক আছে? আগের ভিডিওতে কেউ কেউ বলছিল কচ্ছপের রং, আমি লিখবো আর কি জিনিস, কচ্ছের রণ। একটা কচ্ছ হচ্ছে গুজরাটের একটা জায়গা, সেখানে যে লবণাক্ত হ্রদটা রয়েছে তার নাম হচ্ছে রণ, কচ্ছের রণ, কচ্ছ যে জায়গাটার নাম। যেমন তোমার নিজে আমাদের এখানে জায়গা, তোমাদের জায়গার নাম কচ্ছ জায়গার নাম। এই কচ্ছের রণের পাশে যে এই অংশটা হচ্ছে কচ্ছ উপদ্বীপ, ঠিক আছে? এই জায়গাটাই হচ্ছে কচ্ছ উপকূল বলতে পারো। তারপরে নিচের এই অংশটা হচ্ছে কাথিয়াবাড় উপদ্বীপ। উপরটা কি কচ্ছ হলো, আমি মুছে দিই দেখাচ্ছি। তারপর এখান থেকে এতটা কচ্ছ, এখান থেকে এতটা কাথিয়াবাড় উপদ্বীপ হয়েছে, এটা ম্যাপ পয়েন্টিংও পড়ে। আর এই অংশটা থেকে এই অংশটা, এটা গুজরাট উপকূল। এই জায়গাটা হচ্ছে গুজরাট উপকূল, গুজরাট। তারপরে গুজরাটের পর থেকে এই বোরঘাট পর্যন্ত এই অংশটা হচ্ছে কোঙ্কণ উপকূল, ঠিক আছে? গুজরাট উপকূল শুরু হচ্ছে এখান থেকে, অর্থাৎ থলঘাট থেকে, বলতে পারো যে থলঘাট থেকে ভোরঘাট পর্যন্ত এই অংশটা হচ্ছে কোঙ্কণ উপকূল হয়েছে। আচ্ছা, তারপর কোঙ্কণ উপকূলের ভোরঘাটের পর থেকে যতটা কর্ণাটকের অংশ ততটি হচ্ছে কি কর্ণাটক উপকূল। আর তারপর থেকে পুরো অংশটা হচ্ছে মালাবার উপকূল। জলপথ আবিষ্কারের সময় এই উপকূলে ভাস্কো দা গামা প্রথম পৌঁছেছিল, এই মালাবার উপকূল। আর মালাবার উপকূলের যে হ্রদগুলো দেখতে পাওয়া যায় তাকে কি বলে বলতো? কয়াল বলে, কয়াল। এই জিনিসই যখন পূর্ব দিকে দেখতে পাওয়া যায় তখন তাকে বলা হয় লেগুন। আচ্ছা, পূর্ব দিক দেখবে উড়িষ্যার অংশটাকে হচ্ছে উড়িষ্যা উপকূল, উড়িষ্যার পরে অন্ধ্রপ্রদেশের অংশ হচ্ছে অন্ধ্রপ্রদেশ উপকূল। এই পুরো এই অংশটাকে বলা হয় উত্তর সরকার উপকূল। কি বলা হয়? উত্তর সরকার উপকূল। আর এখান থেকে অর্থাৎ কন্যাকুমারী এই জায়গাটা থেকে একেবারে পুলিকট হ্রদ পর্যন্ত এই জায়গাটাকে বলা হচ্ছে করমণ্ডল উপকূল। ছবিতে দেখতে পাচ্ছ করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। পয়েন্টিং এ পড়তে পারে যে বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটা? না, করমণ্ডল উপকূল। পুরো এখান থেকে শুরু করবে, এখানে ছেড়ে দেবে, এটা হচ্ছে করমণ্ডল উপকূল। বোঝা গেছে? এই উপকূলগুলো রয়েছে টোটাল 4টে ভাগ। এখান থেকে এতটা হচ্ছে করমণ্ডল, এখান থেকে এতটা হচ্ছে উত্তর সরকার উপকূল। এইদিকে এখান থেকে নিচের এদিকের অংশটা মালাবার, আর উপরের অংশ হচ্ছে কোঙ্কণ। এবার তার আবার ভেতরে ভেতরে ভাগ রয়েছে, এই ভাগগুলো জানতে এক্সট্রা কি কি জানতে হবে? কচ্ছের রণ, রণ শব্দের অর্থ লবণাক্ত জলাভূমি। গুজরাটের কচ্ছ উপদ্বীপের উত্তর পূর্বের অগভীর লবণাক্ত জলাভূমিকে কচ্ছের রণ বলে। কয়াল কি? কেরলে মালাবার উপকূলে ভূমিকম্পের ফলে যে হ্রদ তৈরি হয়েছে, বসে গিয়ে জলাভূমির তৈরি হয়েছে, তাকে ব্যাক ওয়াটার্স বলা হয়। আসলে স্থানীয় ভাষায় ব্যাক ওয়াটার্স বলে না, বলে হয় স্থানীয় ভাষায় কি বলে? কয়াল বলে। যেমন ভেম্বানাদ কয়াল, অষ্টমুদি কয়াল। ভেম্বানাদ হচ্ছে সব থেকে বড় কয়াল হচ্ছে ভেম্বানাদ। বুঝা গেছে? এটাও গুরুত্বপূর্ণ শর্টস জন্য। উপহ্রদ কি? উপহ্রদকে ইংরেজিতে লেগুন বলে।
তিন দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত, তিন দিকে স্থল থাকবে, একদিক খোলা থাকবে সমুদ্রের দিকে, সেই জায়গাটাকে বলা হয় লেগুন বা উপহ্রদ। আমাদের ভারতের তথা এশিয়ার সব থেকে বড় লেগুন হচ্ছে কি? চিল্কা। চিল্কা উড়িষ্যায় আছে। এশিয়ার বৃহত্তম লেগুন কিন্তু হচ্ছে চিল্কা, লবণাক্ত জলের হ্রদ। তাহলে এখানে তোমাকে মনে রাখতে হচ্ছে কয়াল আর লেগুন, তাহলেই হবে। কিছু হ্রদের নাম আর তার বিশেষত্ব আমি দিয়েছি। আমি ছক খুব ভালোবাসি, তোমাদেরকেও ভালোবাসতে হবে। ছকের মাধ্যমে সহজে সব জিনিসকে দেখা যায়, আনা যায়। আমি তোমাদের বলেছিলাম যে কোন কোন বিষয়ে ছক দরকার, তোমরা বোধহয় বলনি। তোমাদের যদি চাহিদা যেগুলো ছিল সেগুলো আমরা দিয়ে দিয়েছি। আরো যদি ছকের দরকার হয় বলবে, ছকের পিডিএফ দিয়ে দেবো। চিল্কা কোথায় রয়েছে? উড়িষ্যায় রয়েছে। কি বিশেষত্ব কি না? এটা হচ্ছে বৃহত্তম লেগুন। ভারতের তো বটেই, এশিয়ার হলে ভারতের হয়ে যাবে। কোলেরু কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশে। কি বিশেষত্ব? এটি মিষ্টি জলের থেকে বৃহত্তম। মিষ্টি জলের দিক থেকে, মিষ্টি জল মানে সুপেয়, যে জলগুলো আমরা পান করতে পারি, সেই জলের মধ্যে এটা হচ্ছে সব থেকে বড় হচ্ছে কোলেরু, অন্ধ্রপ্রদেশে আছে। আচ্ছা, এবারে মণিপুরে কি রয়েছে? লোকটাক হ্রদ। এটা কি বিশেষত্ব? উত্তর পূর্ব ভারতের বৃহত্তম সুপেয় হ্রদ। তোমাদের যে ম্যাপ পয়েন্টিং গুলো না, সরাসরি লোকটাক হ্রদ নাও পড়তে পারে। তোমাদের পড়তে পারে যে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ। তোমাকে জানতে হবে যে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ লোকটাক, তবে না তুমি পয়েন্টিং করবে। তাহলে এগুলো তোমার জানা দরকার, জানতেই হবে। ওকে, ভেম্বানাদ কোথায় রয়েছে? কোচি, কেরলে রয়েছে। এটা হচ্ছে লবণাক্ত বা ব্যাকওয়াটার্স বৃহত্তম কয়াল, কয়ালের দিক থেকে বৃহত্তম। আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়েছি, বাকিগুলো দিইনি তোমাদের। আচ্ছা, মানস বল, এটি ভারতের গভীরতম হ্রদ, জম্মু কাশ্মীরে আছে। সম্বর রাজস্থানে রয়েছে, পার্টিকুলার জায়গা হবে জয়পুর। এটা অভ্যন্তরীণ লবণাক্ত হিসাবে বৃহত্তম। মানে কোনো জায়গার কোনো দু ধরনের হ্রদ হয়, একটা হচ্ছে দেশের ভেতরের হ্রদ হয়, ভেতরে হয়, আর একটা সমুদ্রের ধারে হয়। তাই অভ্যন্তরীণ বা দেশের ভেতরের অংশের হ্রদ হিসাবে সম্বর হচ্ছে সব থেকে বড়। আচ্ছা, লোনার মহারাষ্ট্রে রয়েছে। এটা অবাক হয়ে যাবে যে এটা উল্কাপাত দ্বারা, মানে আকাশ থেকে উল্কাপাত হওয়ার পর এই জায়গাটা হয়েছিল। এটা ক্রেটার লেক বলা হয় এর জন্য এই জায়গাটাকে। এবার আসবে একদম ছোট্ট একটা পার্ট, দ্বীপপুঞ্জ। জাস্ট তোমাদের এগুলো একটু জেনে রাখা দরকার, শর্টসে পড়ে, আর কিছু না, শর্ট প্রশ্নতে পড়ে। কি হয়? দ্বীপপুঞ্জ কি রয়েছে? দ্বীপপুঞ্জের সব থেকে ভারতের মূল ভূখণ্ডের মূল জায়গা কি বলেছিলাম? মূল ভূখণ্ডের শেষ জায়গা কি বলেছিলাম? কন্যাকুমারী। কিন্তু দক্ষিণের ইন্দিরা পয়েন্ট বা পিক মিলিয়ন পয়েন্ট, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু হলো উত্তর আন্দামানের স্যাডেল পিক, এখানকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। আর কি মনে রাখতে হবে? এখানে দুটো আগ্নেয় পর্বত রয়েছে, একটা হচ্ছে ব্যারেন, একটা নারকোন্ডাম। আরব সাগরে কিছু দ্বীপপুঞ্জ দেখতে পাওয়া যায়, ছোট ছোট লক্ষাধিক দ্বীপ রয়েছে এখানে আরব সাগরে। তবে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের শেষ যে জায়গাটা ইন্দিরা পয়েন্ট, ভারতের কিন্তু শেষ অংশ। তার পার্টিকুলার মূল অংশ হচ্ছে পিক মিলিয়ন পয়েন্ট। তোমাদের আমি কিন্তু বলেছিলাম যখন আমি পড়াশোনা এক্সপ্লোর করাচ্ছিলাম, যে এটা একটা লাইট হাউস, জাহাজকে পথ দেখায়, শেষ সেই জায়গাটার নাম হচ্ছে পিক মিলিয়ন পয়েন্ট। একদম শেষ পয়েন্টে রয়েছে, এরপর কিন্তু ভূখণ্ড নেই বা সমুদ্র শুরু হয়ে যাচ্ছে। তো এই ছিল প্রথম অধ্যায়ের তোমাদের ওয়ান শট ভিডিও। পুরোটা পার্ট রিভাইজ করলাম, ভারতের ভূপ্রকৃতি পার্টটা রয়েছে। আমি তোমাদের আরেকবার বলছি যে কোন পার্টটার ওয়ান শট আগে চাই তোমাদের, না বললেও আমি দেবো, বাট আগে কোনটা চাই, তোমাদের চাহিদা কি সেটা তোমরা কিন্তু জানাও। তাহলে তোমরা কিন্তু জিনিসটা আগে সেটা পেয়ে যাবে। আর যদি এইভাবে ভিডিওগুলো তোমাদের উপকার হচ্ছে তাহলে লাইক করবে, এবং লাইক এর সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করবে অ্যান্ড শেয়ার করবে। ওকে, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের একটা ভিডিও নিয়ে।